প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জৈব যৌগের সমানুতা টপিকটির উপর আলোকপাত করে আজকে ক্লাস শুরু করছি। সবাইকে সমানুতা ক্লাসে স্বাগত। তো সমানুতা আসলে কী বিষয়? সমানুতা হলো এরকম একটা বিষয়, এটা ইংরেজিতে আইসোমারিজম বলা হচ্ছে। আইসোমারিজম তো একই আণবিক সংকেত বিশিষ্ট, আণবিক সংকেত বিশিষ্ট যে সকল জৈব যৌগের আণবিক সংকেত একই, কিন্তু গাঠনিক সংকেত যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে এদের ভৌত ও রাসায়নিক ধর্মেও কিছুটা পার্থক্য পরিলক্ষিত হয়। তো এই ধরনের যদি হয় তাহলে যৌগগুলোকে পরস্পরের সমাণু বলে। আণবিক সংকেতটা একই কিন্তু তাদের গাঠনিক সংকেত ভিন্ন হয়ে যাচ্ছে, তখন এদের ভৌত রাসায়নিক ধর্মেও কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। এরকম হলে এই যৌগগুলোকে পরস্পরের সমাণু বা আইসোমার বলা হয়। আর এইরূপ হওয়ার ঘটনাটা বা এই ধর্মটাকে বলা হচ্ছে সমানুতা বা আইসোমারিজম। যেমন আমরা আসি, এই যে আণবিক সংকেত দেখো C2H6O, এটা একটা আণবিক সংকেত। এই সংকেতটা যদি আমরা সাজিয়ে ভিন্ন ডিজাইনে নিয়ে আসতে চাই তাহলে এরকম একটা গঠন তৈরি করতে পারি, এরকম একটা গঠন তৈরি করতে পারি। এটা হলো ইথানল, আর এটা হচ্ছে মিথোক্সিমিথেন বা সাধারণ নাম হচ্ছে ডাইমিথাইল ইথার। ইথানল এক ধরনের যৌগ, আর হচ্ছে ইথার আরেক ধরনের যৌগ। ইথানল মানুষ পানীয় রূপে গ্রহণ করে, মদ, বিয়ার, শ্যাম্পেন এগুলোর মধ্যে ইথানল থাকে। তো এটা খাওয়া যায়, কিন্তু এটা খাওয়া যাবে না। এটা এক প্রকার দ্রাবক এবং অতি উদ্দায়ী। এটাও উদ্দায়ী, কিন্তু এটার তুলনায় এটা অনেক বেশি উদ্দায়ী ধর্ম প্রদর্শন করে। তাহলে এই যে এই দুইটা পরস্পরের সমাণু, সব কিছু কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের সংখ্যা সব কিছু একই আছে, কিন্তু গঠন আলাদা, এবং এই কারণে ধর্ম আলাদা, এর ভৌত রাসায়নিক ধর্ম আলাদা, বিক্রিয়াও ভিন্ন ভিন্ন দেখাতে পারে। এইরূপ হওয়ার এই যে ধর্মটা আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন ভিন্ন হচ্ছে, এই বিষয়টার নামই হচ্ছে আইসোমারিজম বা সমানুতা। সমানুতাগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। যদি আমরা শ্রেণীবিভাগ করি, সমানুতা আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। প্রথমত আমরা সমানুতাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গাঠনিক সমানুতা, আর একটা হচ্ছে স্টেরিও সমানুতা। গাঠনিক সমানুতা আমরা কাকে বলবো? ওই সকল সমাণুগুলোকে বলবো, সমানুতাকে বলবো গাঠনিক সমানুতা, যে সকল সমানুতার শুধু গাঠনিক কাঠামোতে ভিন্নতা লক্ষ্য করা যায়। তাহলে গাঠনিক সমানুতা আমরা ওই সকল সমানুতাকে বলবো যে সকল সমানুতায়, অর্থাৎ যে সকল জৈব যৌগের আণবিক সংকেত একই কিন্তু তার গঠনের পার্থক্য পরিলক্ষিত হয় বা গাঠনিক সংকেতে পার্থক্য পরিলক্ষিত হয়, তাদেরকে আমরা গাঠনিক সমানুতা বলবো। তো গাঠনিক সমানুতার সংজ্ঞাটা হচ্ছে আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক কাঠামো ভিন্ন। মূলত সমানুতার আমরা যে সংজ্ঞাটা লিখেছিলাম সেই সংজ্ঞাটা প্রকৃতপক্ষে গাঠনিক সমানুতার সংজ্ঞা হয়েছে। তো স্টেরিও সমানুতা আবার কি? স্টেরিও সমানুতা হচ্ছে তার গাঠনিক কাঠামোর কোনো পরিবর্তন নেই, তবে গাঠনিক কাঠামোতে যে গ্রুপগুলো বা পরমাণুগুলো যুক্ত থাকে, ত্রিমাত্রিক বিন্যাস, তাদের স্থানগুলো ডানে বামে যেগুলো থাকে সেই স্থানগুলোর বিন্যাসটা চেঞ্জ হয়ে যায়। একবার ডান পাশে আছে, সেটা যদি বাঁ পাশে চলে যায় তাহলে একরকম হবে, উপরে আছে নিচে গেলে আর একরকম হবে। শুধুমাত্র স্থান, স্টেরিও শব্দটার অর্থ হচ্ছে স্থান বা গ্রুপগুলোর কনফিগারেশন। তাহলে এই যে এটা হচ্ছে ত্রিমাত্রিক বিন্যাসের পার্থক্য। একই আণবিক সংকেত বিশিষ্ট, একই গাঠনিক সংকেত বিশিষ্ট যে সকল জৈব যৌগের বিভিন্ন গ্রুপের ত্রিমাত্রিক বিন্যাসের পার্থক্য দেখা যায়, যে সকল জৈব যৌগের গাঠনিক কাঠামোতে ত্রিমাত্রিক বিন্যাসের বা গ্রুপগুলোর ত্রিমাত্রিক বিন্যাসের পার্থক্য লক্ষ্য করা যায়, তাদেরকে পরস্পরের স্টেরিও সমাণু বলে, আর এই রূপ ধর্মকে স্টেরিও সমানুতা বলা হয়। আমি আরেকবার বলি, স্টেরিও সমানুতা হচ্ছে একই আণবিক সংকেত এবং একই গাঠনিক সংকেত বিশিষ্ট যে সকল জৈব যৌগের মধ্যে
বিদ্যমান গ্রুপ বা পরমাণুগুলির ত্রিমাত্রিক বিন্যাসের পার্থক্য লক্ষ্য করা যায়, শুধু তাদেরকেই বলা হচ্ছে স্টিরিও সমাণু, পরস্পরের স্টিরিও সমাণু বলে, আর এরূপ ধর্মকে স্টিরিও সমানুতা বলা হয়। এবার দেখো গাঠনিক সমানুতাগুলো আবার কয়েক প্রকার, যেমন হচ্ছে চেইন বা শিকল সমানুতা। লম্বা শিকল, আমরা জানি যে জৈব যৌগ তার লম্বা শিকলের উপর নির্ভর করে, শিকলের দৈর্ঘ্যের উপর। শিকলের দৈর্ঘ্য একই আছে, কিন্তু শিকলের সাথে লাগানো কোনো গ্রুপ ভিন্ন ভিন্ন অবস্থানে থাকতে পারে। তারপর হচ্ছে অবস্থান সমানুতা। অবস্থান সমানুতা শিকলের মধ্যে কোনো গ্রুপ একবার আছে 3 নম্বর কার্বন, একবার 4 নম্বর, একবার 1 নম্বরে, এরকম অবস্থান থাকলে সেটাকে হচ্ছে অবস্থান সমানুতা। কার্যকরীমূলক সমানুতা, অর্থাৎ কার্যকরীমূলকটাই ভিন্ন হয়ে যায়। যেমন প্রথমে যেটা দেখাইছিলাম সেটা একটা ছিল ইথানল, একটা ছিল ডাইমিথাইল ইথার। তো ওইখানে কিন্তু একটা অ্যালকোহলীয় মূলক, একটা ইথানল, সুতরাং এটা একটা কার্যকরীমূলক চেঞ্জ হয়ে গেছে। মেটামারিজম, টটোমারিজম, এগুলো ডিটেলসে আসবো এখন। অপরদিকে আমরা দেখি স্টিরিও সমানুতাগুলোকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি: জ্যামিতিক সমানুতা, ঘূর্ণন সমানুতা, আলোক সমানুতা। জ্যামিতিক সমানুতার মধ্যে সমাণুগুলো পাই আমরা সিস সমাণু, ট্রান্স সমাণু। ঘূর্ণন সমানুতার মধ্যে অসংখ্য সমাণু পাওয়া যায়, তার মধ্যে দৃশ্যমান যে সমাণু সেটা ইক্লিপ্স, আর একটা হচ্ছে স্ট্যাগার্ড, ইক্লিপ্স, স্ট্যাগার্ড। আলোক সমাণুগুলোর নাম হচ্ছে ডি সমাণু, এল সমাণু। শিকল সমানুতা হচ্ছে মূল শিকলের দৈর্ঘ্যের পার্থক্য পরিলক্ষিত হলে আমরা এই সমানুতা পেয়ে থাকি। মূল শিকলের দৈর্ঘ্যের পার্থক্য, যেমন আমরা যদি চিন্তা করি CH3, CH2, CH2, CH3, এটার নাম হচ্ছে বিউটেন, একে আমরা বলি বিউটেন। কিন্তু যদি শিকলটা এরকম হতো, অর্থাৎ মূল শিকলটাই কার্বন হাইড্রোজেন সংখ্যা কিন্তু ঠিক আছে, এখানে যতগুলো আছে এখানে ততগুলোই আছে। দেখো এর মূল শিকলটা ছিল 4 কার্বনের, এই জন্য এটার নাম বিউটেন। কিন্তু এর মূল শিকল, অর্থাৎ সবচেয়ে লম্বা শিকলটার 1 কার্বন কমে গেছে। সেই কার্বনটা যে কোনো দিকে যাক না কেন, মূল শিকলের দৈর্ঘ্যের পার্থক্য থাকলে এটা হচ্ছে 2-মিথাইল প্রোপেন। এরা দুজন পরস্পরের কি চেইন সমাণু। অনুরূপভাবে আমরা এরকম বলতে পারি, ধরলাম C5H12, এইটার ক্ষেত্রে আমরা কিছু যৌগ খুঁজে বের করতে পারি, যেমন CH3, CH2, 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 CH3, এর নাম হচ্ছে পেন্টেন। কিন্তু আমরা যদি এটাকে এইভাবে CH3, CH, এই যে একটা মিথাইল লাগিয়ে দিলাম, এটা হচ্ছে 2-মিথাইল বিউটেন। এখন আমরা দেখব যে এই জায়গায় আমরা লক্ষ্য করতেছি এটা 5 কার্বনের একটা লম্বা শিকল, কিন্তু এখানে যে মূল শিকলটা আমরা ধরতে যাব গণনা করলে 4 কার্বনের লম্বা শিকল, তাহলে শিকল কম বেশি হয়ে গেছে। তবে কার্বন হাইড্রোজেন, এটা কার্বন এবং হাইড্রোজেন সংখ্যা ঠিক থাকতে হবে, অর্থাৎ আণবিক সংখ্যা একই থাকতে হবে। তাহলে এটার ক্ষেত্রে আমরা পাচ্ছি 4 কার্বনের, এটা বিউটেন হলো, তাহলে শিকল ছোটো বড় হচ্ছে। অনুরূপভাবে যদি আমরা এটাকে এইভাবে চিন্তা করি, কার্বন কিন্তু 5টাই রয়েছে, হাইড্রোজেন 12টাই রয়েছে, কিন্তু এইটাতে দেখো এটা 1 নম্বর, এটা 2, এটা 3, 2 নম্বরে 2টা মিথাইল আছে। 2 নম্বরে যদি 2টা মিথাইল হয় তাহলে 2,2 ডাইমিথাইল প্রোপেন, 3 কার্বন, 2,2 ডাইমিথাইল প্রোপেন হলো। তখন এই যৌগটা শিকল কিন্তু 3 কার্বন হলো। তাহলে এখানে মূল শিকল 5 কার্বন, মূল শিকল 4 কার্বন, মূল শিকল 3 কার্বন। তাহলে এরা পরস্পরের একই আণবিক সংকেত, এরা পরস্পরের শিকল সমাণু। তাহলে আমরা বলতে পারি এটা শিকল সমাণু, এটা শিকল সমাণু। অনুরূপভাবে যদি আমরা অন্য আরেকটা যৌগ চিন্তা করি, যেমন ধরে নিলাম এই যৌগটা এই ধরনের 4 কার্বনের, তাহলে এটাকে আমরা বলতে পারবো, এটাকে আমরা বলতে পারবো 1, 2, 3, 4। তো এটা হচ্ছে বিউটাইল ক্লোরাইড বা 1 ক্লোরোবিউটেন, 1 ক্লোরোবিউটেন।
বিউটেন। তো এটার ক্ষেত্রে আমরা যদি এই ধরনের চিন্তা করতাম, CH এখানে দিলাম CH2Cl, 1 2 3, 2 মিথাইল না 1 ক্লোরো 2 মিথাইল বিউটেন, 1 ক্লোরো, ক্লোরোটা আগে আসবে, C আছে, ক্লোরো 2 মিথাইল বিউটেন। এই যৌগটা আমরা যদি চিন্তা করি তাহলে এরা পরস্পরের কিন্তু শিকল সমান। হ্যাঁ, এরা শিকলের পার্থক্য রয়েছে, অন্য কোনো জায়গায় পার্থক্য নেই। এটা ছিল 4 কার্বনের, এখানে হলো 3 কার্বনের, তাহলে শিকলের পার্থক্য আছে, তাই এটাকে আমরা বলবো শিকল সমাণু। এরা পরস্পরের ঘটনাটাকে বলবো শিকল সমানুতা। এর পরবর্তীতে আমরা আসি অবস্থান সমানুতা। অবস্থান সমানুতা হচ্ছে মূল শিকলটার দৈর্ঘ্য ঠিক থাকবে, তবে শিকলের সাথে যুক্ত গ্রুপ বা পার্শ্ব শিকলটার অবস্থান ভিন্ন হবে। 5 কার্বনের হলে 5 কার্বনেরই শিকল থাকবে, কিন্তু কার্বনের সাথে যদি কোনো গ্রুপ থাকে সেই গ্রুপটার অবস্থান চেঞ্জ হবে। যেমন আমরা দিতে পারি CH3Cl, এটার নাম হচ্ছে 1 ক্লোরো বিউটেন। এবার আমরা যদি এটাকে এইভাবে চিন্তা করি, এইখানে ক্লোরিনটা লাগিয়ে দিলাম, তাহলে এটার নাম হচ্ছে 1 ক্লোরো বিউটেন, এটার নাম হবে 2 ক্লোরো বিউটেন। তাহলে এটা ছিল 1 ক্লোরো বিউটেন 2 ক্লোরো। এটা 4 কার্বনের শিকল, এটাও 4 কার্বনের শিকল। শিকলের সাথে যুক্ত গ্রুপ, শিকলের সাথে যুক্ত গ্রুপ বা পার্শ্ব শিকল, এই গ্রুপটার অবস্থান একবার ছিল 1-এ, এখন হলো এটা 2 নম্বরে। তাহলে এরা পরস্পরের শিকল সমাণু। অনুরূপভাবে আমরা বলতে পারি যে এখানে যদি অন্য কোনো কার্যক্রম OH থাকতো, এখানে OH থাকতো, তাহলে চেঞ্জ হয়ে যেত। যদি এটাকে আমরা মনে করি এখানে এটা আছে, এখানে মনে করলাম OH আছে, তাহলে এটার নাম হবে বিউটানল 1 আর এটার নাম হবে বিউটানল 2। তাহলে বিউটানল 1 বিউটানল 2। তো বিউটানল 1 এবং বিউটানল 2 এই যে দুইটা আমরা যৌগ পাচ্ছি, এই যৌগটার ক্ষেত্রে একই বলা যায়। 1 নম্বরে আছে গ্রুপ, এটা আছে 2 নম্বরে আছে। তাহলে এদের শিকলটা ঠিক আছে, কিন্তু গ্রুপের অবস্থান চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে আমরা যদি আরেকটা চিন্তা করি, CH3 CH2 CH2 CH3, এর নাম হচ্ছে পেন্টেন, এটাকে বলা হচ্ছে পেন্টেন। তো এইখানে আমরা যদি CH3 CH2 CH3 আরেকটা কার্বন দিতে হবে, আরও একটা কার্বন দিতে হবে। এটা হেক্সেন। তাহলে আমরা যে যৌগটা পাচ্ছি এটা হলো হেক্সেন। এবার এই যৌগটা আমরা পাচ্ছি যদি এদিক দিয়ে নম্বর 1 2 3 4 5, তাহলে এইটাকে 1 নম্বর ধরবো, এটাকে 2 নম্বর ধরবো, 3 নম্বর CH3 CH2 CH2 CH3, এই জায়গায় আমি এটা দিলাম। তাহলে এটা 2 নম্বর, এটা 1, এটা 2 3 4 5, এইটার যে নামটা হবে সেটা হচ্ছে 3 মিথাইল পেন্টেন, 3 মিথাইল পেন্টেন। এটার নাম হবে 2 মিথাইল পেন্টেন। তো এখন আমরা যদি একটা জিনিস চিন্তা করি যে এই যৌগ আর এই যৌগ 1 আর 2 পরস্পরের কি হবে, তাহলে 1 আর 2 এরা পরস্পরের, এটাও সমাণু, কিন্তু এর শিকলের দৈর্ঘ্য একরকম, এর শিকলের দৈর্ঘ্য আর একরকম। এটা হচ্ছে 6 কার্বন, এটা হচ্ছে 5 কার্বন। তাহলে এই দুইটার মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে চেইন সমাণু।
চেইন সমাণু। এবার আমরা যদি বলি 1 আর 3, হ্যাঁ 1 আর 3 এই দুইটার মধ্যেও কিন্তু একই ব্যাপার, এটা ছিল 6 কার্বন, এটা হলো 5 কার্বন, তাহলে এটাও চেইন সমাণু। এবার আমরা যদি 2 ও 3 এর মধ্যে চিন্তা করি, 2 ও 3 এর মধ্যে চেইনের দৈর্ঘ্য কিন্তু একই আছে, এটাও 5 কার্বন, এটাও 5 কার্বন, শুধুমাত্র গ্রুপটার অবস্থান ভিন্ন। দেখো এখানে 3 নম্বরে, এখানে হচ্ছে 2 নম্বরে, তাহলে গ্রুপটা ভিন্ন হওয়ার কারণে এটা হবে গ্রুপের অবস্থান, হ্যাঁ এটা হবে অবস্থান সমাণু। তো এই হলো অবস্থান সমাণু বলতে আমরা আসলে কী জিনিস বোঝাচ্ছি সেটা আমরা বুঝতে পারলাম। এরপরে আমরা আসি অবস্থান সমাণুর পর হচ্ছে কার্যকরীমূলক সমানতা। একই আণবিক সংকেত বিশিষ্ট যে সকল জৈব যৌগের গাঠনিক কাঠামোতে কার্যকরীমূলক বিভিন্ন হয় বা কার্যকরীমূলকের বিভিন্নতা দেখা দেয় তাদেরকে পরস্পরের কার্যকরীমূলক সমাণু বলে। আর এই ধর্মটাকে বলা হচ্ছে কার্যকরীমূলক সমানতা। প্রথমেই আমি তোমাদের এটা একটা আমরা যদি বলি, তাহলে এটা যদি আমরা আণবিক সংকেত একই আছে, আমি এটা এইভাবে দিলাম CH3 CH2 CH2OH, এটার নাম হচ্ছে প্রোপানল 1, প্রোপানল 2, এটার নাম হচ্ছে ইথাইল মিথাইল ইথার বা হচ্ছে মিথোক্সি ইথেন, এটা আর হবে না। তো এখন আমরা যদি এটা চিন্তা করি, এটাকে ধরলাম 1, এটাকে ধরলাম 2, এটা ধরলাম 3, তো এই জায়গার মধ্যে আমরা 1 আর 2 যেটা খুঁজে পাবো, হ্যাঁ 1 এবং 2, এইখানে কিন্তু কার্বন শিকলের দৈর্ঘ্য একই আছে, শুধু গ্রুপটার অবস্থান, এটাও অ্যালকোহলীয় গ্রুপ, এটাও অ্যালকোহলীয় গ্রুপ, তাহলে এখানে কার্যকরীমূলক কিন্তু চেঞ্জ হয়নি, তাহলে এটাকে আমরা কার্যকরীমূলক সমাণু বলবো না, তাহলে আমরা এটাকে বলতে পারি অবস্থানটা শুধু পরিবর্তন, অবস্থান সমাণু। এবার আমরা যদি 1 সাথে 3 মেলাতে যাই, 1 নম্বরটা ছিল অ্যালকোহল, 3 নম্বরটা হয়েছে ইথার, তাহলে কার্যকরীমূলকটাই পরিবর্তন হয়ে গেছে। যখন কার্যকরীমূলক পরিবর্তন হবে তখন এরা কার্যকরীমূলক সমাণু হবে, এটাই হলো আমাদের আলোচ্য বিষয়। কার্যকরীমূলকটা সম্পূর্ণ যদি পাল্টে যায় তাহলে সেটাকে আমরা বলতেছি কার্যকরীমূলক সমানতা। এর অনুরূপভাবে আমরা আরও কিছু উদাহরণ তুলে ধরতে পারি, যেমনটা হচ্ছে এই একটা আমি কাঠামো দিলাম, তো এই কাঠামো দিয়ে আমরা এরকম লিখতে পারি CH3 CH2 CHO, এটা হচ্ছে অ্যালডিহাইড মূলক, হ্যাঁ এই দেখো অ্যালডিহাইড, তাহলে এর নাম হচ্ছে প্রোপানল, গ্রুপটা কিন্তু অ্যালডিহাইড, সম্পূর্ণ ভিন্ন গ্রুপ অ্যালডিহাইড। পরবর্তীতে আমরা যদি আসি, এটাকে এইভাবে আমরা লিখতে পারি CH3 CO CH3, তাহলে এটার নাম হচ্ছে প্রোপানন 2। তো একই কিন্তু সব কিছু কার্বন আর হাইড্রোজেন অক্সিজেন একই আছে, কিন্তু কার্যকরীমূলক ভিন্ন হয়ে গেছে, তাহলে এই যৌগ দুটি পরস্পরের কার্যকরীমূলক সমাণু, তাহলে এদেরকে আমরা বলতে পারি কার্যকরীমূলক সমাণু বলতে পারি। তাহলে কার্যকরীমূলক সমাণুতে আমাদের সহজ কার্যকরীমূলকটাই ভিন্ন হতে হবে। মেটামারিজমটা আসলে কি? মেটামারিজমটা হচ্ছে যে সকল
জৈব যৌগের আণবিক সংকেত একই, কিন্তু কার্যকরী মূলকের গাঠনিক কাঠামোতে কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন শিকলের দৈর্ঘ্যের পার্থক্য পরিলক্ষিত হয়। তাদেরকে পরস্পরের মেটামার বলে। হ্যাঁ, আর এইরূপ ধর্মটাকে বলা হচ্ছে মেটামারিজম। তাহলে কার্যকরী মূলকের গাঠনিক কাঠামোতে কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন শিকলের দৈর্ঘ্যের পার্থক্য থাকবে। তো এই ধরনের মেটামারিজম আমরা খুঁজতে গেলে সব যৌগে খোঁজার দরকার নেই, আমরা শুধুমাত্র কোন কোন যৌগের মধ্যে খুঁজব। আমরা মেটামারিজম খুঁজতে যাব শুধুমাত্র ইথার 2 ডিগ্রি এমিন, কিটোন, এস্টার, অর্থাৎ মোটামুটি এই টাইপের যৌগগুলোর মধ্যেই আমরা খুঁজলে যেটা পাবো সেটাকেই ধরা হচ্ছে মেটামারিজম। অন্য অন্য যৌগে আমাদের খোঁজা দরকার নেই। তো আমি একটা উদাহরণ হিসেবে সেট করতে চাই CH3 CH2 ও CH2 CH3। এটা হচ্ছে ডাই ইথাইল ইথার, এটা একটা যৌগ ডাই ইথাইল ইথার। কিন্তু যদি কোনো কারণে ধরো CH3 ও CH2 CH3, দেখো কার্যকরী মূলক হচ্ছে অক্সিজেন, এই যে এটা কার্যকরী মূলক, এই পাশে যে শিকলটা আর এই পাশে যে শিকলটা, এখানে 2 কার্বন এখানে 2 কার্বন। এবার দেখো এখানে 1 কার্বন এখানে হলো 3 কার্বন, তাহলে শিকলের পার্থক্য। তো এই দুইটার মধ্যে কিন্তু আমরা পাচ্ছি কি শিকলের পার্থক্য, এরা পরস্পরের মেটামার, এদেরকে বলা হচ্ছে পরস্পরের মেটামার বলা হয়। আর মেটামার এরকম হওয়ার ধর্মটাকে বলা হচ্ছে মেটামারিজম। তো এটা হচ্ছে ইথারের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। অনুরূপভাবে আমরা এই জিনিসটা কিন্তু কিটোনের ক্ষেত্রেও প্রয়োগ করতে পারি। যদি এটা কিটোন হতো একই, তাহলে প্রথমে পেলাম ইথার, পরে আমরা পাচ্ছি কিটোন। তো কিটোন যৌগের মধ্যে যদি দেখা যায় যে এরকম একই রকম কার্বন হাইড্রোজেন অক্সিজেনের সংখ্যা ঠিক আছে, কিন্তু গঠন একটু ভিন্ন ভিন্ন। যেমন এইখানে হচ্ছে কার্যকরী মূলকের এই পাশে 2 কার্বন এই পাশে 2 কার্বন, কিন্তু এটাতে এসে এক পাশে 1 কার্বন এক পাশে 3 কার্বন হলো। তখন এদের মধ্যে পার্থক্যটা শুধু শিকলগুলোর। তো এদেরকে আমরা বলবো মেটামার বলবো পরস্পরের। তো এই যৌগটার নাম হচ্ছে 1 2 3 4 5 প্রোপানন 3, আর এটার নাম হবে প্রোপানন 2। 2 ডিগ্রি এমিন আমরা যদি চিন্তা করি, 2 ডিগ্রি এমিন, তো এমিন যৌগগুলো 2 ডিগ্রি এমিন কাকে বলবো আমরা? এমিনগুলো হচ্ছে অ্যামোনিয়ার জাতক, NH3 এর জাতককে বলা হয় এমিন, জাতককে এমিন বলে, অ্যামোনিয়ার জাতককে অ্যামিন বলা হয়। তো যদি কোনো কারণে ধরলাম CH3 NH2, অর্থাৎ একটা হাইড্রোজেনের জায়গায় একটা কার্বনযুক্ত গ্রুপ প্রবেশ করছে, তাহলে এর সাথে একটা কার্বন থাকলে এটা 1 ডিগ্রি অ্যামিন। যদি ওর সাথে NH 2টা কার্বন থাকে, এই যে এর সাথে 2টা কার্বন 2 ডিগ্রি অ্যামিন। যদি এর সাথে 3টা কার্বন থাকে, কার্বনযুক্ত যে কোনো গ্রুপ হতে পারে, তাহলে এটা 3 ডিগ্রি অ্যামিন। কিন্তু আমাদের আলোচ্য বিষয়টা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন। 2 ডিগ্রি অ্যামিনগুলো এই ধরনের সমানতা দেখাতে পারে। যেমন আমরা আসি CH3 NH, তো এটা নিচ পাশে দাও বা ওর পাশে যে কোনো এক পাশে আমরা দিতে পারি CH3। যৌগটার নাম হচ্ছে ডাইইথাইল অ্যামিন, ডাইইথাইল অ্যামিন আমরা বলতে পারি। তো এই যৌগটার কার্যকরী মূলক, তার এই পাশে 2 কার্বন এই পাশে 2 কার্বন। অনুরূপভাবে আমরা এটাকে যদি এইভাবে চিন্তা করি, এই পাশে দিতে পারি, উপরে দিতে পারি, এইখানে যদি দিই, তাহলে দেখো সব কিছুই সংখ্যা ঠিক আছে, শুধুমাত্র কার্যকরী মূলকটার উভয় পাশে শিকলের আমরা দৈর্ঘ্য কম বেশি দেখতে পাচ্ছি। এই পাশে 3 কার্বন 1 কার্বন 2 কার্বন 2 কার্বন, তাহলে এরা পরস্পরের কিন্তু মেটামার। আর এই যৌগটার নাম আমরা বলতে পারি, এইভাবে বলতে পারি ডাইইথাইল অ্যামিন বলতে পারি, কিন্তু এটা সাধারণ নাম। তো এটাকে আমরা এইভাবেও বলতে পারি, N এর সাথে একটা ইথাইল আছে, N ইথাইল
এমিনো, এমিনো এটা হচ্ছে ইথেন, এটা বলতে পারি। এটা হচ্ছে এন মিথাইল এমিনো প্রোপেন। তো আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে ইথারের ক্ষেত্রে এটা ঘটতে পারে, 2 ডিগ্রি এমিনের ক্ষেত্রে ঘটতে পারে, কিটোনের ক্ষেত্রে ঘটতে পারে। এটা দেখানো হলো। এস্টার নামের একটা যৌগ আছে, তার ক্ষেত্রে এটা ঘটতে পারে। এস্টারটা কি আসলে আমাদের এটা জানতে হবে। এস্টারটা হচ্ছে জৈব অ্যাসিড আর হচ্ছে অ্যালকোহল বিক্রিয়া করে যে যৌগটা তৈরি করে তাকে বলা হচ্ছে এস্টার। এই এস্টার মূলকটা হচ্ছে COR, আর মানে অ্যালকাইল বা অ্যারাইল হতে পারে। তো ওই ধরনের আমরা একটা যৌগ যেমন হচ্ছে CH3, CH2, এই একটা যৌগ। তো এটাকে বলবো মিথাইল, এটাকে বলবো প্রোপানয়েট, মিথাইল প্রোপানয়েট। তো এটা এরকম ধরনের যৌগ আমাদের হতে পারে, CH2, CH3। এবার দেখো এটা ইথাইল, এটা হলো ইথানয়েট, ইথাইল ইথানয়েট। তো কার্যকরী মূলকটার সাথে, এই যে কার্যকরী মূলকটার সাথে এ পাশে 2 কার্বনের, এ পাশে 1 কার্বন, এ পাশে 1 কার্বনের, এ পাশে 2 কার্বনের, অর্থাৎ পার্থক্য পরিলক্ষিত হয়েছে। সুতরাং এগুলোকে বলা হচ্ছে মেটামার, আর এই ধর্মগুলোকে বলা হচ্ছে মেটামারিজম আমরা বলি। পরিশেষে আসবে আমাদের টটোমারিজম। টটোমারিজমটা কী জিনিস? টটোমারিজম। তো টটোমারিজমটা হচ্ছে এরকম: এক ধরনের কার্যকরী মূলক বিশিষ্ট কোনো যৌগ স্বতঃস্ফূর্ত এবং উভয়মুখীভাবে অন্য ধরনের কার্যকরী মূলক বিশিষ্ট যৌগে পরিবর্তিত হলে ওই যৌগ দুটাকে পরস্পরের টটোমার বলা হয়, আর এইরূপ হওয়াকে টটোমারিজম বলে। এই টটোমারিজমের বিষয়গুলো খুব বেশি উদাহরণ নেই। তো টটোমারিজম তাহলে আবার বলি যে এইখানে একটা কলম আছে, এখানে একটা ডাস্টার আছে। কলমটা যদি আপনা আপনি ডাস্টারে পরিণত হয় তবে আবার হতে হবে আপনা আপনি এবং উভয়মুখীভাবে। কলমটা ডাস্টারে পরিণত হয়, ডাস্টারটা কলমে পরিণত হয়, এটা চলতে আছে এদের মধ্যে। যদি এরকম হয় তাহলে এই কলম আর ডাস্টার হবে পরস্পরের টটোমার, আর এইরূপ ধর্মটাকে বলা হচ্ছে টটোমারিজম। টর্টয়েস মানে হচ্ছে কচ্ছপ, এই টর্টয়েস থেকে এই শব্দটি এসে। টর্টয়েসের মুখটা যেমন বের হয় ভিতরে ঢোকে, মুখটা বের হয় ভিতরে ঢোকে, এরকম সে স্বতঃস্ফূর্তভাবে তার একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। অনুরূপভাবে এই যৌগগুলোর ক্ষেত্রে স্বতঃস্ফূর্তভাবে তার গঠনগত কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। সেখান থেকে এই শব্দটি এসেছে টটোমার এবং টটোমারিজম। তো আমরা এর উদাহরণগুলো, আমরা সবচেয়ে বড় উদাহরণটা হচ্ছে কিটোন জাতীয় যৌগ। যেমন আমরা একটা দেখি, এই ধরনের একটা যৌগ, এই একটা যৌগ। তো এই যৌগটা স্বতঃস্ফূর্তভাবে কি হয়, CH3, CH2, দেখো এরকম একটা যৌগ হয়। এটার মধ্যে কিটোন, এটার নাম প্রোপানন, আর এটা হচ্ছে 2-হাইড্রক্সি প্রোপিন। তো এই একটা এটা কিটোন গঠন, এটাকে বলা হচ্ছে কিটো গঠন, কিটো গঠন, কারণ কিটোন মূলক আছে। এইখানে দেখো অ্যালকিন আর অ্যালকোহল, ইন আর অ্যালকোহলের অল, ইনল গঠন। তাহলে এটা হচ্ছে অ্যালকিনের ইন, অ্যালকোহলের অল, সংক্ষেপে কথাটাকে বলা হচ্ছে ইনল গঠন। এটা কিভাবে হয় সেটা জিনিস আমরা একটু লক্ষ্য করি। যেমন আমরা CH3, C ডাবল বন্ড, এইখানে হচ্ছে CH আছে, আমি ধরলাম H2 আছে। এইখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে এখানে একটা সিগমা বন্ধন আছে, একটা পাই বন্ধন আছে। পাই বন্ধনটা দুর্বল, এর বন্ধনের ইলেকট্রনগুলো কার দিকে যাবে, অক্সিজেনের দিকে যাবে। তো যখন অক্সিজেনের দিকে যাবে তখন ব্যাপারটা হচ্ছে এরকম, এটা ধরলাম মাইনাস হলো, এটা ধরলাম প্লাস, পুরোপুরি হয়ে গেল। তো এইখানে একটা H আছে, এখানে H2 আছে। তো এইটার ইলেকট্রন, আমরা জানি যে অ্যালকাইল গ্রুপের এই বন্ধনের ইলেকট্রনগুলো এর দিকে সরে আসে। তাহলে এই ইলেকট্রন দুটা এইখানে চলে আসলো, অর্থাৎ পাই বন্ধনের ইলেকট্রনগুলো এখানে চলে আসলো।
একটা সিগমা বন্ধন, এটা সিগমা বন্ধন সরাসরি আরেক জায়গায় পাই বন্ধন ঢুকে যাওয়ার ঘটনাকে বলা হচ্ছে হাইপার কনজুগেশন। তাহলে অ্যালকাইল মূলকগুলোতে হাইপার কনজুগেশন ঘটে। এটা এখানে চলে আসলো, তাহলে এটা প্রোটন আকারে নির্গত হয়ে গেল। তাহলে CH3 এইখানে হলো দ্বিবন্ধন, এই বন্ধনটা এখানে আসলে দ্বিবন্ধন হলো। আর এইখানে যে প্রোটনটা আছে H+, সেটা এখানে এসে যুক্ত হলো। তো এইভাবে আসলে টটোমারিজম গঠনের ঘটনাটি ঘটে থাকে। আচ্ছা, তোমরা যারা দেখতে পাওনি দেখানোর চেষ্টা করা হলো। আচ্ছা, আমরা টটোমারিজমের আরেকটা উদাহরণ দেখতে পারি যে NH2 মূলকটাকে বলা হচ্ছে এমিন। হ্যাঁ, কিন্তু এটাকে বলা হচ্ছে এমিন, কিন্তু NH যদি হয় এটাকে বলা হচ্ছে ইমিন। এটা হলো এমিন, এটা হলো ইমিন। তাহলে এই গঠনটা এমিন গঠন অবস্থায় আছে, দ্বিবন্ধন থাক সমস্যা নেই, কিন্তু এমিনোমূলক আছে, এইখানে কিন্তু ইমিন অবস্থায় আছে। তো এই জায়গায়ও আসলে এরকম ঘটনা ঘটে থাকে। এখান থেকে একটা দ্বিবন্ধন, এইটা পাই বন্ধনটা স্থানান্তরিত হয়, ইলেকট্রোমারিক ফল বলা হয়। ইলেকট্রোমারিক ফল অর্থাৎ পাই বন্ধনের ইলেকট্রনগুলো স্থানান্তরিত হয়। তাহলে এইখানে ইলেকট্রোমারিক ফল অর্থাৎ এই বন্ধনটা অপসারিত হয়, ইলেকট্রনগুলো কোনো কারণে এদিক সেদিক সরে যাওয়ার কারণে এইখান থেকে একটা প্রোটন চলে আসে এই জায়গায়, আর এই জায়গায় দ্বিবন্ধন হয়। তাহলে পাই বন্ধনের ইলেকট্রনগুলো কোনো কারণে স্থানান্তরিত হওয়ার ঘটনা আছে ইলেকট্রোমারিক ফল। তাহলে এইখানে এই ঘটনাটির মাধ্যমে এটা হতে পারে। আরও কিছু উদাহরণ রয়েছে। তো আমার মনে হয় কিটো আর হচ্ছে ইনল গঠন, এইটাই তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। এছাড়াও আমরা আরেকটা উদাহরণ দিতে পারি, যেমন আমি এইখানে আরেকটা আমরা উদাহরণ দেখতেছি যে এইটা হচ্ছে এস্টার, কিন্তু এই গ্রুপটাকে বলা হচ্ছে এসিটো। সাধারণ নাম হচ্ছে এসিটো, যদিও ইউপ্যাক নাম হচ্ছে ইথানয়েল। তাহলে এই ধরনের এসিটো অ্যাসিটিক এস্টার, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে অ্যাসিটিক এস্টার। মূলত এই যৌগটাকে বলা হচ্ছে অ্যাসিটো অ্যাসিটিক এস্টার। তো এইটার ক্ষেত্রে আসলে ওই আগে যেভাবে দেখালাম যে এইখানকার ইলেকট্রনগুলো এর কাছে যায়, এইখান থেকে একটা প্রোটন, এখান থেকে একটা প্রোটন এখানে ঢুকে, আর এখানকার ইলেকট্রন এসে দ্বিবন্ধন গঠন করে। অনুরূপভাবে এই ধরনের যৌগ তৈরি হয়, এটাকে বলা হচ্ছে কিটো গঠন। হ্যাঁ, কিটো গঠন, আর এটা হচ্ছে ইনল গঠন। এইটা সাধারণ অবস্থায় থাকে 92% দ্রবণের মধ্যে রাখলে, এটা থাকে 8% থাকে। একই দ্রবণে রাখলে এটাও কিছু তৈরি হয়ে থাকে, এটাও তৈরি হয়ে থাকে, এটার পরিমাণ বেশি থাকে, এটার পরিমাণ কম থাকে। মূলত এইটার ক্ষেত্রেই সবচেয়ে বেশি টটোমারিজম লক্ষ্য করা যায়। আর আগে যেগুলো বলছি ওগুলো 0.1% গঠনের পরিবর্তন হয়, কিন্তু এটার ক্ষেত্রে অনেক বেশি গঠনের পরিবর্তন হয়। তাই এটা একটা বিখ্যাত উদাহরণ টটোমারিজমের। তো ঠিক আছে, তোমাদের গাঠনিক সমানতা এই পর্যন্তই আলোচনা করা যায়। এর পরের লেকচারে আমরা স্টেরিও সমানতা শুরু করব।